ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া। আয়তনের দিক বিচারে দেশটি প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি। তবে অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার কথা যদি বলা হয় তবে তা বেশ অবাক করার মতো। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের সমান সংখ্যক লোক বাস করে গোটা অস্ট্রেলিয়াতে, কারণ দেশটির প্রায় ৮০%-রও বেশি ভূমি বসবাসের অযোগ্য, যার ফলে পার্শ্ববর্তী এশিয়ান দেশগুলোকে টেক্কা দিয়ে অস্ট্রেলিয়া আজও সুপার পাওয়ার হয়ে উঠতে পারেনি। তবে দেশটির আইন প্রণেতারা যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই সংকট উত্তরণের। তাই প্রথমেই তারা মনোযোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার আবাদি জমির পরিমাণ বৃদ্ধি করতে, যেন খুব সহজেই দেশটির খাদ্য ভাণ্ডার পরিপূর্ণ করার মাধ্যমে রপ্তানি বৃদ্ধি করা যায়। আর এই সবকিছুর মূলে হলো অস্ট্রেলিয়ার মরু অঞ্চলের সবুজায়ন। কারণ আঞ্চলিকভাবে প্রভাবশালী হতে হলে প্রথমে প্রয়োজন একটি দেশের জাতীয় উন্নয়ন। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে জাতীয় উন্নয়ন কেবল তখনই সম্ভব যখন দেশটির বিশাল মরু অঞ্চলের কিছুটা হলেও বসবাস ও আবাদযোগ্য করে তোলা যাবে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া সরকার গুরুত্বের সাথে মরুভূমিতে প্রাণ সঞ্চারণের প্রধান উপাদান পানি পৌঁছানো নানা উদ্যোগ হাতে নিয়েছে। আর দেশটির জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় আছে সেই দিনের যেদিন মরুভূমির কিছু অংশ সবুজের চাদরে ঢেকে যাবে। তবে একই সাথে সমালোচকরা বলছেন ভিন্ন কথা। অনেকের ধারণা এসব ব্যয়বহুল কর্মযজ্ঞ কখনোই সফল হবে না। সেই সাথে কৃত্রিমভাবে সবুজায়ন প্রকল্প ডেকে আনতে পারে ভয়াবহ দুর্যোগ, যার প্রভাব পড়তে পারে গোটা বিশ্বে। অস্ট্রেলিয়ার মরু অঞ্চল সবুজায়নের বিভিন্ন দিক সম্পর্কে। অস্ট্রেলিয়ার পূর্ব অংশের মধ্যভাগ জুড়ে রয়েছে দ্য গ্রেট আর্টিসান বেসিন। আর্টিসান বেসিন হলো এমন একটি জায়গা যা তুলনামূলক নিচু অঞ্চল এবং যেখানে ভূগর্ভস্থ পানি চারপাশের শিলাস্তরের চাপে সংকুচিত হয়ে থাকে। গ্রেট আর্টিসান বেসিনের আয়তন প্রায় ১.৭ মিলিয়ন বর্গ কিলোমিটার, যা অস্ট্রেলিয়ার পূর্ব অংশ থেকে মধ্যভাগের লেক এরি পর্যন্ত বিস্তৃত। এর ভূগর্ভে রয়েছে প্রচুর পরিমাণ সুপেয় পানির ভাণ্ডার। যখন পৃথিবীতে ডাইনোসর রাজত্ব করত তখন এই জায়গাটি ছিল গভীর সমুদ্র। কালের বিবর্তনে যা সম্পূর্ণ শুকিয়ে যায় এবং পানির নিচে বেলে পাথরের স্তর পরিণত হয় বিশাল মরুভূমিতে। তবুও এখানকার স্থানীয় আদিবাসীদের কখনোই বিশুদ্ধ পানি নিয়ে ভাবতে হয়নি। এমনকি ভীষণ শুষ্ক মৌসুমেও সহজে গভীর গর্ত করে উত্তোলন করা যেত পানি। কিন্তু ইউরোপীয় ঔপনিবেশিকরা অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে আসার পর তারা এখানে স্থায়ী আবাস গড়ে তোলে। সেই সাথে গ্রেট আর্টিসান অঞ্চলে শুরু হয় মাত্রাতিরিক্ত পানি উত্তোলন, ফলে শীঘ্রই বিপর্যয় দেখা দেয়। ধীরে ধীরে কূপ থেকে ওঠানো পানির চাপ কমে যায়, যার প্রভাব পড়ে কৃষিকাজ থেকে শুরু করে জীবন ধারণের প্রতিটি পদে পদে। ঠিক এ কারণেই অস্ট্রেলিয়ার অধিকাংশ জনগণ তাদের আবাস গড়ে তোলে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে। আর এদিকে দেশটির মধ্যভাগ আগে থেকে ছিল জনবিরল। পানি স্বল্পতার কারণে তাই আর সেদিকে মানব বসতি গড়ে তোলা সম্ভব হয়নি। ১৯৪২ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান অস্ট্রেলিয়ায় আক্রমণ করে। জাপানের যুদ্ধ বিমানগুলো সহজেই উপকূলীয় অঞ্চলে বোমা ফেললেও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে শক্ত কোনো প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। কারণ একে তো সমুদ্র তীরবর্তী হওয়ায় অস্ট্রেলিয়ার কোনো বাফার জোন ছিল না, আরেকদিকে সামরিক শক্তিতে জাপানের তুলনায় তারা ছিল অনেকটাই দুর্বল। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়া প্রশাসন তাদের জাতীয় নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নের ব্যাপারে মনোনিবেশ করতে বাধ্য হয়। দুটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়: অভিবাসনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি এবং অস্ট্রেলিয়ার শিল্প খাতের উন্নয়ন। প্রথম কাজটি ছিল তুলনামূলক সহজ। উত্তর ইউরোপ থেকে প্রচুর পরিমাণ অভিবাসীকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসার মাধ্যমে জনসংখ্যা সমস্যার সাময়িক সমাধান হয়। কিন্তু দ্বিতীয় কাজটি ছিল কঠিন, কারণ তখন আবারও সামনে চলে আসে সেই পুরনো পানির সমস্যা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া তাদের দুর্বলতার জায়গাগুলো নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল অস্ট্রেলিয়ার মরু অঞ্চলের কিছু অংশে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি করার পাশাপাশি মরুভূমিতে সবুজায়ন করা। আর তখন প্রাসঙ্গিক হয়ে ওঠে অস্ট্রেলিয়ার নামকরা ইঞ্জিনিয়ার জন ব্র্যাডফিল্ডের একটি পুরনো প্রস্তাব। এর আগেও জন ব্র্যাডফিল্ড তার কিছু কাজে বিশেষ দক্ষতার প্রমাণ দিয়েছিলেন, যেমন সিডনি হারবার ব্রিজ, ব্রিসবেন স্টোরি ব্রিজ ছিল তারই করা ডিজাইনে বানানো। ব্র্যাডফিল্ড ১৯৩৮ সালে মরুভূমিতে পানি পৌঁছানোর একটি প্রস্তাবনা পেশ করেছিলেন। মূলত সেই পরিকল্পনাটি ব্র্যাডফিল্ড স্কিম নামে পরিচিত। আপাত দৃষ্টিতে কোনো জটিলতাই ছিল না সেই পরিকল্পনায়। কাগজে কলমে দেখানো হয় কিছু ড্যাম, টানেল, পাম্প এবং পাইপের মাধ্যমে অস্ট্রেলিয়ার বিখ্যাত ৩ নদী টুলি, হারবার ও বুরডেকিনের পানির দিক পরিবর্তন করে নিয়ে আসা হবে মরুভূমির নিকটবর্তী কুইন্সল্যান্ডের থমসন নদীতে। এর ফলে থমসন নদীর পানির স্তর এবং প্রবাহ বেড়ে যাবে এবং অতিরিক্ত পানি গিয়ে পতিত হবে গুরুত্বপূর্ণ লেক এরিতে। এতে করে কি হবে? আশপাশের জমিতে সেচের মতো করে পৌঁছাবে পানি, ফলে কুইন্সল্যান্ডের পতিত জমি হয়ে উঠবে আবাদযোগ্য। এছাড়া ৩টি নদীতে বানানো ড্যাম থেকে উৎপাদন করা যাবে প্রায় ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ। আর সেই সাথে অস্ট্রেলিয়ার জলবায়ুতে আসবে পরিবর্তন, এমনকি এর ফলে মরুভূমিতে শুরু হবে বৃষ্টিপাতও। কিন্তু এই পরিকল্পনা নিয়ে শুরু থেকেই বিশেষজ্ঞ মহলে বিতর্ক ছিল, কারণ এর ফলে ভালো কিছু পরিবর্তনের পাশাপাশি দেখা দিতে পারে প্রাকৃতিক বিপর্যয়। নদীর পানির দিক ও প্রবাহের গতিতে পরিবর্তন আসলে এর প্রভাব পড়ে জলের নিচে প্রাণীকুল থেকে শুরু করে পুরো বাস্তু সংস্থানের উপর। সমস্ত প্রাণী একটি খাদ্য চক্রে আবদ্ধ, আর এই চক্রের একটি প্রাণী বা উদ্ভিদের উপর প্রভাব পড়লে পুরো বাস্তুতন্ত্র এলোমেলো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। পরবর্তীতে যা রূপ নিতে পারে
সেখানকার স্থানীয় অধিবাসীদের জীবন ধারণের জন্য হুমকি হিসেবে। টানা কয়েক বছর ধরে বিশেষজ্ঞরা নানান মতামত দেওয়ার পর 1947 সালে হাইড্রোলিক ইঞ্জিনিয়ার উইলিয়াম নিমো ব্র্যাডফিল্ডের পরিকল্পনার উপর একটি গঠনমূলক সমালোচনা লিখিত আকারে প্রকাশ করেন, যেখানে তিনি যৌক্তিকভাবে তুলে ধরেন যে ব্র্যাডফিল্ডের পরিকল্পনায় যে পদ্ধতিতে হিসেব নিকেশ করা হয়েছিল তা ছিল সম্পূর্ণ ভুল, কারণ ব্র্যাডফিল্ড নদীর উচ্চতা ও পানির গতি পরিমাপের জন্য ব্যবহার করেছিলেন ব্যারোমিটার। কাজে প্রাপ্ত ফলাফলে ছিল প্রচুর গরমিল। শেষমেশ 1947 সালে ব্র্যাডফিল্ডের পরিকল্পনা ফাইলের নিচে চাপা পড়ে যায়। এরপর স্নোই মাউন্টেন স্কিম নামে অন্য আরেকটি পরিকল্পনা হাতে নেয় অস্ট্রেলিয়া সরকার, যার মাঝে ছিল 16টি ড্যাম, 9টি পাওয়ার স্টেশন এবং 225 কিলোমিটার লম্বা টানেল পাইপলাইন, যা 1949 থেকে 1974 সালের মাঝে নির্মিত হয়েছিল। এবং এই প্রকল্পের মাধ্যমে নতুন অভিবাসীরা দারুণভাবে উপকৃত হয়েছিল ঠিকই, তবে এর মাধ্যমে অস্ট্রেলিয়ার পানি সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। আজকের দিনে অস্ট্রেলিয়ার জাতীয় জীবনে মূল সমস্যা সেই একই, ঘুরে ফিরে তাই ব্র্যাডফিল্ড পরিকল্পনা বারবার সামনে চলে আসে। এছাড়াও অস্ট্রেলিয়ার আরও একটি বড় সমস্যা হলো বুশফায়ার বা বনাঞ্চলে আগুন ধরে যাওয়া। এতে করে প্রতি বছর অসংখ্য গাছপালা পুড়ে যায়। তাই সরকার মরু অঞ্চল সহ বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমে বীজ বপনের মতো ব্যয়বহুল কাজও করছে। আর এই খাতে 2010 সালের পর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া সরকারের প্রায় $1.5 বিলিয়ন খরচ হয়েছে। যাদের কূপ শুকিয়ে যায় তারাই কেবল জানে পানির কি মূল্য। ঠিক এ কারণেই পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা ব্র্যাডফিল্ড পরিকল্পনার বিরোধিতা করলেও ভুক্তভোগী অসংখ্য মানুষ সরকারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে পুরনো ব্র্যাডফিল্ড পরিকল্পনা নিয়ে কাজ করতে। অস্ট্রেলিয়া সরকারও বিষয়টি ভেবে দেখছে, তবে বিশেষজ্ঞরা এখনও মনে করেন এই পরিকল্পনায় যে পরিমাণ অর্থের ব্যয় হবে সেই তুলনায় লাভের চেয়ে বরং ক্ষতিই হবে বেশি। কারণ নতুন করে হিসেব নিকেশ করে যদিও ব্র্যাডফিল্ড পরিকল্পনা বাস্তবসম্মত করে তোলা হয়, এরপরেও এর প্রভাবে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে কুইন্সল্যান্ডের পার্শ্ববর্তী পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর দ্য গ্রেট ব্যারিয়ার রিফ চিরতরে ধ্বংস হয়ে যাবারও সম্ভাবনা রয়েছে। তাই বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে অস্ট্রেলিয়া সরকার এই পরিকল্পনাটি নিয়ে পুরো উদ্যমে কাজ শুরু করতে চেয়েও পারছে না। তবে সম্প্রতি জানা গেছে ব্র্যাডফিল্ড স্কিমে কিছু সংযোজন বিয়োজন করে পুনরায় এই পরিকল্পনাটি নিয়ে কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়া সরকার। সেই সাথে ইতোমধ্যে তারা ছোট বড় সকল নদী রক্ষায় কাজ শুরু করেছে, যেমন ভাঙন ঠেকাতে নদীর পাড়ে ঘাস ও গাছ রোপণ, বাঁধ নির্মাণ ও পুনরায় খনন করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা ইত্যাদি। পাশাপাশি বৃক্ষরোপণ তো আছেই। ব্র্যাডফিল্ড পরিকল্পনাটি অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ, তাই শেষ পর্যন্ত কত দূর এগোবে তা এখনও বলার সুযোগ নেই। তবে এখনও সেখানকার অনেক মানুষ স্বপ্ন দেখেন অস্ট্রেলিয়ার উত্তপ্ত মরুভূমিতেও একদিন মুষলধারে বৃষ্টি হবে, হবে প্রাণের সঞ্চার, বালুময় বিস্তীর্ণ প্রান্তরের কিছুটা হলেও ঢেকে যাবে সবুজের চাদরে।